কাতার সৌদি দ্বন্দ্বে বাংলাদেশ কি কোনো পক্ষ নেবে? মধ্যপ্রাচ্যের দেশ কাতারের সাথে সৌদি আরব, আরব আমিরাত এবং মিশরের বিচ্ছিন্ন সম্পর্ক এখনও জোরে লাগেনি। কূটনৈতিকভাবে, বিশেষ করে জনশক্তি রপ্তানির কারণে এই সংকটে সংশ্লিষ্ট দেশগুলো বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একদিকে বাংলাদেশের সাথে সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক বেশ দৃঢ়, অন্যদিকে কাতার ক্রমবর্ধমান জনশক্তির বাজার এবং জ্বালানি আমদানির জন্য গুরুত্বপূর্ণ। এই অবস্থায় কাতার সংকটে কোনো পক্ষ অবলম্বন করার জন্য কি বাংলাদেশের ওপর চাপ পড়বে? বাংলাদেশ কি অবস্থান নিতে পারে? বাংলাদেশ থেকে বছর দুয়েক আগে কাতারে গিয়েছিল সাইফুল ইসলাম সুজন, চাকরিজীবী বাবার দুই ছেলের মধ্যে ছোট সুজন। চাকরিজীবী বাবা ধার দেনা করে কাতারে পাঠিয়েছে ছেলেকে, সেই ধার এখনও শোধ হয়নি। তবে সম্প্রতি সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ কাতারের সাথে সম্পর্ক ছিন্ন করায় শঙ্কা দানা বেঁধেছে তাদের মনে। যদিও এই সংকটের ফলে কাতারে বসবাসরত বাংলাদেশিদের কতটা সমস্যা হতে পারে তা এখনও বোঝা যাচ্ছে না। তবে উৎকণ্ঠা নিয়ে সারাক্ষণ খোঁজ খবর রাখার চেষ্টা করছে পরিবারটি। দেশে ফিরে আসতে হলে সে কি করবে? 2 বছর ওখানে চলে গেছে, ঋণও এখনও শোধ হয়নি। একটা অনিশ্চয়তার মধ্যে সময় কাটতে হচ্ছে, বলেন তার বড় ভাই মুজাহিদুল ইসলাম সেলিম। কাতারের সাথে সৌদি আরব, আরব আমিরাত, বাহরাইন এবং মিশরের সম্পর্ক ছিন্ন করার ঘোষণাটা এসেছে অনেকটা আকস্মিক। আর এই উদ্বেগের পেছনে মূল ভূমিকা যে সৌদি আরবের, সে ব্যাপারেও বিশ্লেষকরা নিশ্চিত। সৌদিদের সাথে কাতারের সম্পর্ক আগেও খারাপ হয়েছিল, কিন্তু এতটা কঠোর পদক্ষেপ অনেকেই হতবাক করে দিয়েছে। প্রাথমিক মধ্যস্থতার চেষ্টাও ব্যর্থ হয়েছে, ফলে সমস্যা দীর্ঘায়িত হবার সম্ভাবনাও বাড়ছে। বাংলাদেশের প্রধান শ্রমবাজার মধ্যপ্রাচ্যের এই সমস্যা নিয়ে বাংলাদেশ বেশ সতর্ক দৃষ্টিভঙ্গি নিয়েই এগোচ্ছে এবং এখনও পর্যন্ত এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কথাই তারা বলছে না। কিন্তু সমস্যা যদি দীর্ঘায়িত হয়, তবে কি এমন নিশ্চুপ থাকা সম্ভব হবে? কূটনৈতিকভাবে চাপ যদি আসে, তবে সেটি সৌদি আরবের পক্ষ থেকেই আসার সম্ভাবনা বেশি। কিন্তু সৌদিরা কি এমন চাপ দিতে পারে? সৌদি আরবের পক্ষে অসম্ভব কিছুই নাই, বলেন সৌদি আরবে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত আব্দুল মোমেন চৌধুরী। মিস্টার চৌধুরী মনে করিয়ে দেন 1991 সালে ইরাক যুদ্ধের কথা, যে সময় সৌদি আরবে বিদেশি সৈন্যের উপস্থিতির ফলে সমালোচনা ঠেকাতে মুসলিম দেশগুলো থেকে সৈন্যদের এনেছিল সৌদি আরব, যার মধ্যে বাংলাদেশ থেকেও সেনারা গিয়েছিল, যদিও মূল ভূমিকায় ছিল পশ্চিমা সেনাবাহিনী। সেই যুদ্ধের সময় দণ্ডের জের ধরে ইয়েমেন এবং ফিলিস্তিনের মানুষদেরও ফেরত পাঠিয়েছিল সৌদি আরব। সাবেক রাষ্ট্রদূত মিস্টার চৌধুরী বলেন, পশ্চিমা হস্তক্ষেপ এড়াতে জর্ডানের বাদশাহ এবং সাবেক ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাতের মধ্যস্থতার চেষ্টা পছন্দ না হওয়ায় তাদের প্রতিও কঠোর ভূমিকা নিয়েছিল সৌদি আরব। ফিলিস্তিনি নাগরিকদের ফিরিয়ে দিয়েছিল, ইয়েমেনে লাখ লাখ লোকদের চলে যেতে হয়েছিল। তারা যেটা চায় সেটা যদি কেউ বাধা দেয় বা তাদের মতের সাথে যদি না মেলে, তবে উল্টো ব্যবস্থা নিতে তারা কোনোই পিছপা হয় না। তিনি মনে করেন, পরিস্থিতি খারাপের দিকে গেলে নিজেদের দল ভারী করার জন্য সৌদি আরবের পক্ষে পুনরায় এ ধরনের পদক্ষেপ নেওয়া সম্ভব। তবে সেই পক্ষ অবলম্বন থেকে যতটা দূরে থাকা যায় সেটি বাংলাদেশের জন্য ভালো বলে মনে করেন বিশেষজ্ঞরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক এস.এম. আলী আশরাফ বলেছিলেন, বাংলাদেশকে নিজেদের বাস্তবতা বিবেচনা করে নীতি গ্রহণ করতে হবে। এই দ্বন্দ্বে কোনো অবস্থান না নেওয়াটাই বাংলাদেশের জন্য সবচেয়ে বাস্তবসম্মত পদক্ষেপ হবে বলে মনে করছেন তিনি। তার মতে বাংলাদেশ বরং মধ্যস্থতার ভূমিকায় যেতে পারে। আমার মনে হয় না সৌদি আরব কোনো পক্ষ নেয়ার জন্য বাংলাদেশকে চাপ দেবে। এই সংকটের কারণ অনেকটা আবেগিক এবং সমস্যাও খুব বেশি দীর্ঘায়িত হবে না বলেই ধারণা অধ্যাপক আশরাফের। এছাড়াও কাতারের বিরুদ্ধে সৌদি আরব যেসব ভূমিকা তুলেছে সেগুলো ধোপে টিকবে না বলেই বিশেষজ্ঞের ধারণা। একদিকে সন্ত্রাসবাদী সমর্থনের অভিযোগ দেওয়া হচ্ছে কাতারের বিরুদ্ধে, আবার অন্যদিকে ইরানকে সমর্থনেও অভিযোগ আসছে। অধ্যাপক আশরাফ বলেন, এই দুই অভিযোগ পরস্পর বিরোধী, কারণ কাতারের বিরুদ্ধে যেসব সন্ত্রাসী দলকে সমর্থনের অভিযোগ করা হচ্ছে তারাও ইরানের বিরুদ্ধেই লড়াই করছে। ফলে এই যুক্তি পশ্চিমা দেশগুলো গ্রহণ করবে বলে মনে হচ্ছে না। যুক্তরাষ্ট্র ছাড়া অন্যান্য দেশের সমর্থন সৌদি আরব পাবে কিনা সে নিয়ে যথেষ্ট সন্দেহ আছে বলে মনে করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তারেক শামসুর রহমান। তবে তিনি বলেন, যদি মুসলিম দেশগুলোর ওপর চাপ আসে তবে বাংলাদেশ হয়তো সৌদি আরবের সাথে যোগ দিতে বাধ্য হবে। বাংলাদেশ সৌদি নেতৃত্বাধীন সাময়িক জোটের সদস্য, সেক্ষেত্রে সৌদি আরব যদি কোনো সামরিক সিদ্ধান্ত নেয় তবে বাংলাদেশের ওপরও একটি দায়িত্ব বর্তায়। যদিও বাংলাদেশ আগেই বলেছিল যে তারা কোনো সামরিক সংঘাতে জড়াবে না, তবে কাতারের বিরুদ্ধে সৌদি আরব কোনো সামরিক পদক্ষেপ গেলে
বাংলাদেশের সৌদি পক্ষ অবলম্বন করার একটি সম্ভাবনা আছে বলে মনে করছেন অধ্যাপক রেহমান। কাতার সংকট দীর্ঘায়িত হলে তা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সাথেও বাংলাদেশের সম্পর্কে প্রভাব ফেলবে, যার মূল প্রভাবটি পড়বে জনশক্তি রপ্তানির ওপর। তিনি বলেন, যদি উত্তেজনা বাড়ে এবং পরিস্থিতি যুদ্ধের দিকে যায় তাহলে জনশক্তি রপ্তানিতে একটি ভাটা পড়বে এবং রেমিটেন্স প্রবাহ কমে যাবে। বাংলাদেশ রেমিটেন্স প্রবাহের প্রায় 29% আসে সৌদি আরব থেকে। বাংলাদেশের প্রায় 25 লাখ মানুষ কাজ করছেন সৌদি আরবে, আর কাতারে রয়েছেন প্রায় 4 লাখ বাংলাদেশি। তবে গত কয়েক বছরে কাতারের জনশক্তি রপ্তানি বেড়েছে খুবই দ্রুত হারে এবং 2022 সালের বিশ্বকাপ ফুটবলকে ঘিরে আরও অনেক বেশি জনশক্তি রপ্তানির সম্ভাবনা তৈরি হয়েছে। অধ্যাপক আশরাফ বলেছেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও মূল বিবেচনার বিষয় থাকবে জনশক্তি এবং জ্বালানি, শ্রমশক্তি, অর্থনৈতিক সহযোগিতা এবং মধ্যপ্রাচ্য থেকে জ্বালানির প্রবাহ ঠিক রাখাটাই বাংলাদেশের পররাষ্ট্রনীতির প্রধান নিয়ামক হবে বলে তিনি মনে করছেন। সমস্যাটি দীর্ঘায়িত হলে বাংলাদেশের উচিত হবে একটি বিচক্ষণ পররাষ্ট্রনীতির গ্রহণ করা। তিনি বলেন, সৌদি নেতৃত্বাধীন জোটের সদস্য হিসেবে জোটের সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করা এর একটি উপায় হতে পারে। তবে বাংলাদেশ যে কোনো সামরিক সহায়তা প্রতিশ্রুতি দেয়নি সেটিও উল্লেখ করেন অধ্যাপক আশরাফ। কাতার এবং আরব উপসাগরীয় দেশগুলোর সংকটের বিষয়ে কোনো বক্তব্যে দেয়া থেকে বিরত আছে বাংলাদেশ। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি শুধুমাত্র জানান যে বিষয়টি নিয়ে বাংলাদেশ অবহিত রয়েছে। এর বাইরে কোনো মন্তব্য তিনি করেননি। সাবেক রাষ্ট্রদূত আব্দুল মোমেন চৌধুরী বলেছেন, কূটনৈতিক বিবেচনা থেকে বাংলাদেশ যতটা সম্ভব এই সংকট থেকে নিজেদের দূরে সরিয়ে রাখবে। আমরা তাদের দ্বন্দ্ব নিরসনে যদি সাহায্য করতে পারি আমরা যাব, কিন্তু তাদের সেই আগুনে তেল ঢালব না। তবে চাপে পড়লে বাংলাদেশের অবস্থান কোন দিকে যাবে সেটিও স্পষ্ট বলে মনে করেন মিস্টার চৌধুরী। তিনি বলেন, আমাদের লোকজন সেখানে যায় এবং সেখান থেকে আমরা যে রেমিটেন্স পাই সেটাই আমাদের প্রয়োজন। কাতারের তুলনায় সৌদি আরব আমাদের অনেক বড় বাজার। দুদিকে চিন্তা করলে আপনি কোন দিকে যাবেন সেটাতে বোঝাই যাচ্ছে। অধ্যাপক তারেক শামসুর রহমান বলেছেন, কূটনৈতিকভাবে বাংলাদেশের কাছে সৌদি আরবের গুরুত্ব বেশি থাকলেও ভবিষ্যতে জনশক্তি এবং জ্বালানির উৎস হিসেবে কাতারও আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কাতারের সাথে 2013 সালে এলএনজি তরলীকৃত গ্যাস আমদানির বিষয়ে চুক্তি হয়েছে। এখন যদি বাংলাদেশ এই দ্বন্দ্বে সৌদি আরবের সাথে যুক্ত হয় তবে সেই গ্যাস পাওয়া নিয়ে জটিলতা তৈরি হবে, ফলে ভবিষ্যতে জ্বালানির চাহিদার উপর একটি চাপ তৈরি হতে পারে বলেন অধ্যাপক রেহমান। সংশ্লিষ্ট দেশগুলো যাই বলুক না কেন, কাতারের সাম্প্রতিক সংকট বিশ্লেষকদের কাছে মধ্যপ্রাচ্যের ক্ষমতার দ্বন্দ্ব হিসেবেই বিবেচিত হচ্ছে, আর এই দ্বন্দ্ব যে আরও তীব্র হয়ে উঠতে পারে সেই সম্ভাবনাও রয়েছে। বাংলাদেশের বিশেষজ্ঞরা একমত যে নিজেদের স্বার্থে এই সংঘাত থেকে যতটা দূরে থাকা সম্ভব তাই হয়তো থাকতে চাইবে বাংলাদেশ, তবে কতটা পারবে সেটি এখন দেখার বিষয়।